মুক্তির পানি আজি কে দিল রে, মুক্তির পানি আজি কে দিল রে, তরুণ সন্দেশী বিবেকানন্দ, তরুণ সন্দেশী বিবেকানন্দ, তমসার নিচে আলো জ্বালিল রে, মুক্তির বাণী আদিকে দিল রে, তরুণ সন্দেশী বিবেকানন্দ, তরুণ সন্দেশী বিবেকানন্দ। বিবেকানন্দকে জানবো কেননা বিবেকানন্দ নিজে বলছেন যে আমি এই যুবক বৃন্দদের কাছ থেকে ভাবী কর্মী নিয়োগ করতে চাই। তোমরা সেই যুবক বৃন্দ এতদিন ধরে শুনে এসেছো কেবল নেতিবাচক কথা। কিরকম বলতো? তোমরা একটু বলবে চেঁচিয়ে। তোমরা শুনেছো যখন স্কুলে পড়েছো শিক্ষক মহাশয়দের কাছে যে আগের ব্যাচটা ভালো ছিল, এবারের ব্যাচটা সব থেকে খারাপ। এই কথাটা শুনেছো তোমরা? বাড়িতে শুনেছো আগেকার দিনের ছেলেমেয়েরা ভালো ছিল, এখনকার ছেলেমেয়েগুলো একেবারে বকেটে হয়ে গেছে। শোনো, হ্যাঁ শোনো, দেখো আমরা এই কথাগুলো বলবার জন্য আসিনি তোমাদের কাছে। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ বলছে মানুষটার মধ্যে সবটা ইতিবাচক, কোনো নেতিবাচক কিছু নেই। স্বামী বিবেকানন্দ বলছে যে গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না, মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে, মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। এই আশার বাণী, এই ভবিষ্যতের এগিয়ে যাওয়ার যে লক্ষ্যের কথা স্বামী বিবেকানন্দ আমাদেরকে বারবার করে শুনিয়েছেন। স্বামী বিবেকানন্দের দ্বারা আমরা উদ্বুদ্ধ এবং আমরা তোমাদের মতো ছাত্রছাত্রীদের কাছে যাই এই বার্তাটুকুনি নিয়ে যে আমরা জীবন যাপন করব সেই স্বামীজির আদর্শটুকুনি নিয়ে, যেখানে কেবলমাত্র পজিটিভ এনার্জি আমাদের মধ্যে থাকবে, এতটুকু নেগেটিভ এনার্জি থাকার কোনো স্থান আমাদের মধ্যে নেই। তো এখন আমাদের মধ্যে আজকের যে আলোচনার বিষয় তোমাদের কাছে হয়তো বলা হয়েছে, বা যদি বলা না হয়ে থাকে শুনে নাও, যে আমরা এখন প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি প্রত্যেকেই প্রায়। কিন্তু স্মার্টফোন ইউজ করলেই কিন্তু আমরা কেউ স্মার্ট হয়ে যাই না, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় না। তো এই বিবেকানন্দের আদর্শে যে ভ্যালু এডুকেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ এবং তার মূল্যবোধ, এই নিয়ে আজকে আমরা আগামী 1 ঘন্টা মহারাজের কাছ থেকে শুনবো। তারপরে কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা মহারাজকে নির্দ্বিধায় মহারাজকে প্রশ্ন করতে পারো। মহারাজ এসেছেন বেলুড় মঠ থেকে, মহারাজ রয়েছেন সারদা পীঠে, যেখানকার তিনি অধ্যক্ষ এবং সহ সম্পাদক, জনশিক্ষা মন্দির, রামকৃষ্ণ মিশন, সারদা পীঠ, বেলুড় মঠ। মহারাজ এখন তোমাদের সামনে এই বিষয়ের উপর বক্তব্য রাখবেন। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগ্নয়া যোগ ধর্ম স্থাপনরত বীরেশ্বরতম নমাম্যহম। উপস্থিত আমাদের ভাতৃপ্রদীপ অমিত মহারাজ, যিনি চিচুড়া নিবেদিতা প্রতিভা বিকাশ কেন্দ্রের সম্পাদক, এবং আমার পাশে যিনি বসেছিলেন যিনি এই কলেজের ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ, এবং অন্যান্য যারা সম্মানীয় টিচার যারা বসে আছেন এতক্ষণ ধরে এই প্রোগ্রামে সহযোগিতা করে চলেছেন, প্রত্যেককেই আমার নমস্কার জানাই।
আর যাদের জন্য এই যুব সম্মেলন করা, আমাদের অমিত মহারাজের উৎসাহ, সত্যি আজকে আমার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু অমিত মহারাজের এত উৎসাহ এবং সকলের ওর এত উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এখানে না এসে পারলাম না। সত্যি খুব ভালো লাগছে যে স্বামীজির কাজ এইভাবে চলছে সারা পৃথিবী জুড়ে। সেদিনকে কল্যাণী ইউনিভার্সিটির ছেলে মেয়েদের নিয়ে মদনপুর বলে একটা জায়গা আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। তো সেখানে একটা যুব সম্মেলন হচ্ছে, ম্যাক্সিমাম কল্যাণী ইউনিভার্সিটির ছেলে মেয়েরাই ছিল। তো আমাকে জিজ্ঞাসা করছে, why we should take স্বামী বিবেকানন্দ, কেন আমরা স্বামী বিবেকানন্দকে নেব? আমরা তো আমাদের জীবনে যে স্বামী বিবেকানন্দকে আদর্শ করব, কেন? তারা বড় বড় ছেলে মেয়ে, কম্পারেটিভলি তোমরা একটু ছোট। তো বলছে যে কেন? বলছে why I should take স্বামী বিবেকানন্দ, why I should go through স্বামী বিবেকানন্দ's complete work। আমাকে বলছে কেন আমরা স্বামীজির বই পড়বো, স্বামীজিকে নেব কেন? স্বামীজিকে আরো তো আমাদের কত আদর্শ আছে, আমাদের কত ফিল্ম অ্যাক্টর আছে, আমাদের কোন রকম সচিন তেন্ডুলকার আছে, বিরাট কোহলি আছে, হ্যাঁ এরা আছে, এদের আদর্শ না না অফকোর্স এদের আদর্শ আমরা নিতে পারি, খারাপ কিছু নেই। তাহলে আপনি এদের কথা না বলে স্বামীজির কথা কেন বলছেন? আমাকে বলছেন খুব ইম্পর্টেন্ট কথা। আমি তখন বললাম, জানো কেন স্বামীজির কথা বলছি জানো? স্বামীজি বলতেন, হোয়াট ইউ উইল থিংক ইউ উইল বি সো। তুমি যেমন চিন্তা করবে তেমনি তুমি হতে পারবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ক্রিকেটার, ইয়েস ইউ ক্যান বি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ডক্টর, ইউ ক্যান বি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড প্রফেসর, ইউ ক্যান বি। হোয়াট ইউ উইল থিংক ইউ উইল বি সো। যখন অমিত মহারাজ কিছু বলছিল, ঠিক তার আগের মুহূর্তে তোমরা দেখো কত হইচই করছিল, একটুখানি কথা শুনছিলাম এখান থেকে, তোমরা নিজেদের মধ্যে হুইসপারিং করছে টিচাররা, কিন্তু দেখো এখন কত শান্ত হয়ে গেল, পিন অফ সাইলেন্স। অথচ তোমরা কিছুক্ষণ আগে তোমরাই একটুখানি কথা বলছি, দেখো দুটোই তোমাদের হাতের মুঠোয়। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ইউ ক্যান, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ব্যাড ইউ ক্যান। যদি চুপ করে বসে থাকতে পারো সেটাও তোমাদের ক্ষমতা। আবার যদি তুমি মনে করো যে আমি ভালো হব, দেখো ঠিক ভালো হওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে স্বামী বিবেকানন্দকে নিলে তোমরা ভেবো না যে স্বামী বিবেকানন্দ আমাদের মতো একটা গেরুয়াধারী একজন মানুষ, এরকম নয়। কিন্তু ডোন্ট থিংক ইন দিস ওয়ে। স্বামী বিবেকানন্দকে নিলে কি হবে? ইফ ইউ টেক স্বামী বিবেকানন্দ's idea, you will be the best doctor. If you want to be an engineer, you will be the best engineer in the world. If you want to be a good cricketer, footballer, you will be the best footballer. স্বামী বিবেকানন্দ কখনো গুড বেটার ছিলেন না, গুড বেটার বেস্ট ছিলেন, সবসময় বেস্টের। সেই জন্য স্বামী বিবেকানন্দকে তোমরা যদি একবার ভাবো, নট ইন দিস অ্যাজ এ মংস, তো এদের ডাজেন্ট মিন তোমাদের প্রত্যেকেই মংস হতে হবে। হতে পারলে তো খুবই ভালো, দুই একজন হলে তো ভালোই। আমরা তো তোমাদের মতনই স্টুডেন্ট ছিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটি। আমার তো এখনো মনে হয় আমরা কিছুদিন আগে ইউনিভার্সিটিতে পড়তাম, ক্রিকেট খেলতাম, তোমাদের মতনই পড়াশোনা করতাম, প্রফেসররা আসতো। তা আমরা তো আমাদের কোনো একটা সময় লাগলো, আচ্ছা যাই রামকৃষ্ণ মিশনের ঠাকুরের এটা আমরা চলে গেলাম। তাহলে আমরা যদি এখানে এসে থাকি, আমরা কি বলতে হবে? যে আই হ্যাভ টু বি দ্য বেস্ট মংস, কারণ আমি এই লাইনে এসেছি। আর যদি আমি ইঞ্জিনিয়ার হতাম, তাহলে কি বলতাম? আই হ্যাভ টু বি বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট সবসময়। তো এবং সে ক্ষমতা তোমাদের আছে, সে ক্ষমতা তোমাদের আছে। আমাদের বেলুর মঠে দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ ছিলেন,
নাম ছিলেন ভূতেশ্বর মুখী মহারাজ। তোমরা যদি তার ছবি কখনো দেখে নিও, মানুষটি কত হাসি খুশি। তো মহারাজ বসে আছেন, তার দুটি মেয়ে কেঁদেই চলেছে, কাঁদছে। কি মা, তুমি কাঁদছো কেন? বলছেন ওর মা বলছে মহারাজ ও পরীক্ষায় ফেল করেছে, তাই কাঁদছে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি, ফেল করেছে তাই কাঁদছে। মহারাজ কিচ্ছু উত্তেজিত হলেন না, বললেন এদিকে এসো মা, দেখো তোমার মতো ফেল করা অনেক স্টুডেন্ট আছে, তুমি তো একা ফেল করতে, একা তো ফেল করোনি, অনেক এরকম আছে যারা ফেল করেছে। এটা কাঁদার কি আছে? কাঁদতে যদি হয় পরীক্ষার আগে কাঁদো, কাঁদতে যদি হয় যখন ওয়েস্ট করছো সময়গুলো তখন কাঁদো। যখন কাঁদতে যদি হয়, যখন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সময়ের পর সময় টাইম ওয়েস্ট করে যাচ্ছ তখন কাঁদো ভাই। তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আমি এটা বাড়িয়ে বলছি আর কি, যে তখন এখন যদি মহারাজ থাকতেন ওদের এই কথাটাও বলতেন, বলছে তখন কাঁদো, পরীক্ষার আগে কাঁদো, পরীক্ষার পরে কাঁদলে কিছু হবে না। ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। তুমি এখন যে পজিশনটা আছো, আগের যে পরিশ্রম করেছো তার ফলশ্রুতি। যদি সত্যি কাঁদতে হয় আগে কাঁদো ভাই, এখন কেঁদে কিচ্ছু যাও, আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নাও। তাহলে দেখবে তোমার চোখের যে জল এটা শুকিয়ে গিয়ে হাসিতে পরিণত হবে। কারণ তোমার জন্য তুমি দায়ী, অন্য কেউ নয়। এই জন্য বারবার বলতেন ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। তুমি তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করো, তুমি ইচ্ছা করলে সব করতে পারো। দেখো না এখনই তুমি তার প্রমাণ। এই খারাপ ছিল, দেখো কি সুন্দর তোমরা শুনছো, কত কথা বলছি। টিভির রিমোট তোমার কাছে আছে ভাই, কোন চ্যানেল দেখবে এটা তোমার হাতে। যে চ্যানেল দেখবে সেটা কোনটা, তুমি খারাপ দেখতে পারো, ভালো দেখতে পারো, ক্রিকেট খেলা দেখতে পারো, অন্য চ্যানেলটি সেও দেখতে পারো। কি করবে তোমার হাতে। কিন্তু এইটা বলো না, যখন তুমি কাঁদবে এইটা বলো না যে এখন আমি কাঁদছি আমার কিছু হচ্ছে না, তখন তোমার কিন্তু বলবে না ভাই তোমার হাতেই সব ছিল। পড়ার সময় তোমরা যদি পড়ো তাহলে দেখবে নেক্সট টাইমে তোমরা যদি এখন ভালো স্টাডি করো, রেজাল্ট বেরোবে নেক্সট টাইমে, অফকোর্স সেটাই হবে। কিন্তু আমরা মনে রাখবে যে এই একটুখানি পড়াশুনো করবো না আর অন্য কিছু ঘুরে ঘুরে বেড়াবো আর আমাদের লাইফটা খুব ভালোভাবে আমরা ভেরি কমফোর্টেবল থাকবো, এটা আশা করবো না। ডোন্ট এক্সপেক্ট এনিথিং। তাহলে কিন্তু বিপদ সাংঘাতিক বিপদ। যখনই কোনো রকম টাইম ওয়েস্ট করবে আননেসেসারি, ভাববে সামনে আমাদের দুঃখ আছে, তখন এটা জেনে তাহলে যে আমাদের দুঃখ ওয়েট করছে। কিছুদিন আগে আমার কাছে, আমি বসে আছি জনশিক্ষাতে, মানে আমি আমার ডিপার্টমেন্টে বসে আছি, একটি ইয়াং ছেলে আমার কাছে বেশ সুন্দর দেখতে, জিম টিম করে, আমি তো দেখতেই ভালো ঘরের ছেলে দেখতে, মানে এবং বডি খুব ভালো। তো সে বলছে মহারাজ একটা বাগানের কাজ আছে, আমি দেখে একটু জোর করি না, অনেক গিয়েছে। আমি বললাম তুমি বাগানের কাজ কেন করবে? কেন ভাই বাগানের কাজটা করবে? তুমি তো দেখে মনে হচ্ছে ইউ আর এডুকেটেড। ইয়েস মহারাজ, অফকোর্স আই এম এডুকেটেড। আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করেছি। তাহলে তুমি বিটি করছো না, এমএড করছো না, বিএড করছো না? বলছো অত নাম্বার নেই মহারাজ। তাহলে যে তুমি এখানে কাজ করছো, লোকে কি বলবে? খারাপ বলবে তো। বলে কেউ জানতে পারবে না মহারাজ, আমার বাড়ি মেদিনীপুরে, আমার বাবা আগে খুব খেটেছে কিন্তু এখন কিচ্ছু পাচ্ছে না। আপনি যদি বাগানের কাজ দেন আমি করবো, করে ওরা তো আর দেখতে পাবে না এখন আমি কি কাজ করছি, কিন্তু আমি বাবাকে কিছু টাকা দিতে পারবো। ইয়াং ছেলে দেখি কাঁদছে, আমার তো থেকে অনেকেই কান্নাকাটি করে, কিন্তু ইয়াং ছেলে যখন কাঁদে নিজেও কষ্ট হয় যে সেটা কাঁদছে কেন, কি ব্যাপার? তখন বললেন জানেন মহারাজ, এটা আমার হওয়া উচিত ছিল,
এবং এটাই হয়েছে। তখন কি হলো বলো তো? বলছি জানো, জানেন মহারাজ, আমার বাবা রিক্সা চালাচ্ছে, রিক্সা চালাবে। আর আমাকে, আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আমার যাতে কোনো কষ্ট না হয়, রাতে স্টেশনের কাছে থাকতো, স্টেশনে রাত অবধি থাকতো, লাস্ট ট্রেনে যারা আসতো হেঁটে যেতে পারতো না, আমার জন্য সেই লাস্ট ট্রেন অবধি বাবা বসে থাকতো, যে ওই রিক্সা তখন দু একজন যেতে চাইলে বেশি করে রিক্সা ভাড়া হবে, সেই টাকাটা পুরোটাই আমাকে পাঠাতো। খুব নিজের খুব অল্প সংসারের জন্য রেখে বাদ বাকিটা পাঠাতো, যাতে আমার কষ্ট না হয়। তো আমি, মহারাজ বিশ্বাস করুন, ওটাই আমার ভুল। আমি অনেক হোয়াটসঅ্যাপ করে সময় নষ্ট করেছি, অনেক ফেসবুক করেছি, অনেক নেটে বসেছি, ফালতু করেছি অনেক কাজ। আমার এইটাই হওয়া উচিত ছিল। আমি সময়ে এই কাজটা করতে পারিনি। বাবা জানতো আমি খুব করছি, আমার কষ্ট সে হতে দেয়নি, কিন্তু আমি করতাম না। আমি যাদের সাথে মিশতাম তারাও আমাকে ছেড়ে চলে গেছে। আমার টাকা নেই, তখন টাকা ছিল, সবাই আসতো আমার কাছে, এখন কেউ আমাদের বিদ্যাসাগর মহাশয়ের সেই কথাটা বলল, মনে পড়ে গেল যে সুসময়ের অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কাঁদে না, কেউ থাকবে না। তুমি যেটা মনে করছো এখন ফ্রেন্ড, তারা কেউ থাকবে না, দূর থেকে খুব কম থাকবে। আমরা সেদিনটা আমি বলছিলাম একটা কলেজে গিয়েছিলাম, সেখানে ইউথ কনফারেন্স হচ্ছিল, বলছিলাম আমরা কত ইগনোরেন্ট, হাউ ইগনোরেন্ট উই আর। আমরা ফেসবুকে এত নাম্বার আমাদের ফ্রেন্ডস থাকে, জানিস আমাদের 5000 আমাদের ফ্রেন্ড আছে। কি বাজে কথা, কি ইগনোরেন্ট। উই আর এডুকেটেড না ইগনোরেন্ট পিপল, আই ডোন্ট নো। আরে বন্ধু আছে কি, বন্ধুর সংজ্ঞাটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? সেই ফ্রেন্ডটা কি? আমাদের শাস্ত্রে বলছে ফ্রেন্ড কি, বলছে উৎসবে ব্যসনে চৈব, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে, রাজদানে শ্মশানে চ ইয়াকৃষ্টী সবাই। যে বিপদের দিনে পাশে থাকে, যে শ্মশানে আমার কাছে থাকবে, যে যখন আমাকে রাজদানে, মানে যখন আমার বিচার হচ্ছে, পুলিশি কেস হচ্ছে, তখন সাথে থাকবে, আর উৎসবে থাকবে, সেই হচ্ছে আমার ফ্রেন্ড। ফেসবুকে 5000 ফ্রেন্ডের মধ্যে তোমার বাবা যদি অসুস্থ হয়, তুমি যদি অসুস্থ হয়, সেই ফ্রেন্ড থেকে একজনও তোমাকে বলবে আসবে দেখতে, মনে করো, তাহলে তারা কি আমাদের ফ্রেন্ড? বিচার করবে, সবাই করছে বলে করো না, নিজে বিচার করবে, এরা কি আমাদের ফ্রেন্ড? থিঙ্ক রিগার্ডিং দিস। ফ্রেন্ড তো খুবই ভালো, বললাম না, ওই যে উৎসবে ব্যসনে চলিব, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে, রাজদানে শ্মশানে চ ইয়াকৃষ্টী সবাই। এতগুলো কি তোমার পাশে থাকে? নাহলে ওইটা নিয়ে সময় নষ্ট করছো। তাহলে ওই ছেলেটি রাস্তায় আমাকে বলছে, কাঁদছে আর বলছে যে মহারাজ কি ভুল করেছি, তোমরা এই ভুল করো না, কখনো এই ভুল করো না। তাহলে কিন্তু ভীষণ কষ্ট পেতে হবে। এই কষ্টটা যাতে না পাও, স্বামী বিবেকানন্দ বলছেন, আগেই বলে দেন, ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ডেস্টিনি। ভাগ্য তোমার হাতে, তুমি যেটা করো সেটা করো। আর তোমাকে একটা গল্প জানো তো, একটা গ্রামে একজন খুব সাধক প্রকৃতির লোক ছিল, প্রচন্ড সাধক, সে যা বলতো তাই হতো। তো গ্রামের লোকেরা মনে করলো এর তো অনেক নাম হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এর থেকে গিয়ে এর একটু বদনাম করতে হবে, এর কথাটা যাতে না থাকে। গিয়েছেন, গিয়ে 2 হাত মুঠো করেছে, একটি ইয়াং ছিল, এসে বলছে, বলুন তো মহারাজ, এই হাতের মধ্যে কোনটা জীবিত কোনটা মরা? বলছে কোনটা জীবিত কোনটা মরা বলতে পারবে? তো যে ভদ্রলোক সাধক যিনি, তিনি একটু দেখলেন,
দেখলেন বলছে দাঁড়াও একটু সময় দাও, দেখলেন তখন মনে মনে ওই যুবকটি হাসছে, দেখি এরা সত্য হয় কিনা। তখন অনেকক্ষণ পর বিচার করে একটু ভেবে তখন সাধক বলছে, বাবা এটা তোমার উপরে নির্ভর। কেন? দুটো ছোট্ট পাখি নিয়েছিল, ছোট্ট পাখি। যেই যদি মহারাজ বলতেন যে এটা মরা, উনি ছেড়ে দিলেন, পাখিটা উড়ে যেত। আর যেই যদি বলতো এটা জীবিত, চেপে মেরে ফেলে দিতে পারতেন। এই তো বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে সবই আমাদের হাতের মধ্যে। বিশ্বাস করো ভাই, সবই আমাদের হাতের মধ্যে। স্বামী বিবেকানন্দ এটা বলছে, সবই আমাদের হাতের মধ্যে। গুচ্ছের খানিক আংটি করে ইউ ক্যানট চেঞ্জ দ্য ডেস্টিনি। অনেকের একটা ধারণা আছে, অনেক কটা আংটি করে বলে আমি জীবনকে কাটিয়ে দেবো। না, কর্মফল তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। তোমরা সচিন তেন্ডুলকরের বইটা পড়বে, দেখবে কি বলেছে। উনি বলছেন এক জায়গায়, সচিন তেন্ডুলকর বলছে এক জায়গায় যে আমার মনে হয়, ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন তো, বলছে আমার মনে হয় যে রাতেই মাঠেই শুয়ে থাকি। কেন বলো তো? সকালবেলা উঠে আবার প্র্যাকটিস করতে পারে। দেখো তো কত ভালোবাসা, সাবজেক্টের প্রতি কত ভালোবাসা। তবেই তো মানুষ বড় হয় নাকি বলো তো? দেখবে যারা খুব ইনসিনসিয়ার, ধরো কোনো ক্লাস হচ্ছে, নিজেদের মধ্যে কথা বলছে, তাদের প্রত্যেকটা কপালে দুঃখ। তাতে এই ফুটবল দেখলেন না কিছুদিন আগে, ওই দেখবে আমাদের ওয়ার্ল্ড ফুটবল হয়ে গেল, বলগুলো দেখলে কেমন এক পায়ে থেকে আরেকটা বল, আরেকটা বল, বলগুলো ঘুরায়। তোমরা যদি পড়াশোনা না করো, তোমরা যদি ইনসিনসিয়ার হও, চরিত্র গঠন না করো, তাহলে সমাজ তোমাদের এরকম ফুটবল খেলে এক পায়ে থেকে এক পায়ে। এইটা চাও যে তোমাদের নিয়ে ফুটবল খেলো? রাদার তোমরা চালাবে জগৎ, এমন তোমার আত্মবিশ্বাস হবে। মোরারজি দেশাইয়ের নাম শুনেছ? নাম শুনেছো তোমরা? তোমরা বোধহয় কেউ জানো না। নট এ সিঙ্গেল স্টুডেন্টস নো দিস থিংস। কেউ জানো না তোমরা যে কে মোরারজি দেশাই যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন একটা সময়? তাকে একবার আইএস পরীক্ষায় দুটো পোস্ট ছিল, উনিও পাস করেছেন, আরেকজন পাস করেছেন। তো দুইজনা পাস করেছে, ইন্টারভিউতে ডাকা হয়েছে। কেন একজনের, দুইজন উনি, উনার এত গরিব ছিলেন যে ইন্টারভিউ বোর্ডে নিজের জামাই ছিল না, অন্য বন্ধুদের কাছ থেকে জামাটা ধার করে তারপরে ইন্টারভিউ বোর্ডে এসেছিলেন। এসে ওনার যখন জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা বলুন তো, আপনি যদি এই চাকরিটা না পান তাহলে আপনার কি হবে? কি সুন্দর বললেন, বিয়ের মতো বলে, ভাববো এর থেকেও একটা ভালো কাজ আমার জন্য ওয়েট করছে, এর জন্য আরেকটা ভালো কাজ ওয়েট করেছে। তাহলে দেখো উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তীকালে। কনফিডেন্স, কনফিডেন্সটাই তো আসল জিনিস। আমাকে সেদিকে বলছিল যে মহারাজ কি করে চাকরি পেতে হয় একটু বলুন না। আমি বললাম তুমি টিচারের ভুল ধরতে পারবে? যখন টিচার কোনো নেবে তার ভুল ধরতে পারবে? এরকম পড়াশোনা আছে তোমার? যদি থাকে তবে চাকরি পাবে। পারবে? একটা জায়গায় দিচ্ছে, একটা কিছু জিওগ্রাফি করেছে, একটু ভুল অঙ্কন করেছে, অমনি আমারই স্টুডেন্টস এখন আছে, বলবে স্যার একটু আপনি ভুল এঁকেছেন, আপনার ড্রয়িংটা একটু ভুল আছে, এটা এইভাবে হবে। ওকে আর কোশ্চেনই জিজ্ঞেস করেনি, ও ফার্স্ট হয়েছে। আমার স্টুডেন্ট ছিল, কাজ না বাড়াতে পারে। তাহলে কি করে এটা হলো? কনফিডেন্স দেখো তো। যখন তুমি সেই সাবজেক্টের বিষয়ে জানো, ইউ আর দ্য মাস্টার। তোমাদের মাস্টার স্বামী বিবেকানন্দকে যদি পড়ো ভাই, দেখবে ইউ উইল বি দ্য মাস্টার। এরকম না যে তোমরা একেবারে স্বামী বিবেকানন্দ কতটা স্মার্ট হতে পারবে। স্বামী বিবেকানন্দের দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও, কত স্মার্ট বলো তো। শিকাগোতে ইন্ডিয়ানদের শিকাগো যাওয়ার আগে ইন্ডিয়ানদের কত খারাপ ভাবতো বলো তো। এরা ফকিরের যায়, কি করবে এরা? ফকিরেরা কি বলবে? স্বামী বিবেকানন্দকে স্টেজে তুলতে দিচ্ছে না বলে এরা কি করবে? আগে জানতো যে ভারতীয়রা দরিদ্র, এদের না আছে বুদ্ধি, না আছে
কিচ্ছু। স্বামী বিবেকানন্দ বললেন নো, নট ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। স্বামী বিবেকানন্দ যখন ফার্স্ট বললেন, ফার্স্ট স্বামী বিবেকানন্দ বিদেশে প্রচার করলেন, ইয়েস ইন্ডিয়া তোমাদের থেকে অনেক ভালো, তোমাদের থেকে মোর সিভিলাইজড ইন্ডিয়ানরা, ফার্স্ট স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তার আগে কেউ বলতে পারেনি। ওই যে পার্সোনালিটি ফার্স্ট। আমাদের বাইরে মুখ নিচু করে থাকতে হতো। ইংরেজদের সময় তিনি ইংরেজদের গাড়ি দিচ্ছে। এই মানুষটা বিশ্বাস করে, এই মানুষটা ইংরেজদের গাড়ি দিচ্ছে। মাঝে মাঝে এরকম কথা বলছেন, আমার এই এদের উপরে এমন রাগ হয় যে মনে হয় ভূমধ্য সাগরের এই সেই কাদা ওদের গায়ে ছড়ে মারে বলছে, ওদের দেশে ভাবতে পারো কি সাহস। এরকম বীর দেখেছো তুমি, শুনেছো কখনো? পড়বে, দেখবে স্বামীজিকে পড়বে, দেখবে কত তোমাদের ভালো লাগবে। স্বামী বিবেকানন্দের যদি তুমি প্রত্যেকদিন একটু একটু করে পড়ো, দেখো এরকম নাই যে তুমি স্বামী বিবেকানন্দকে পড়ছো বলে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারবে না, স্বামী বিবেকানন্দকে পড়ছো বলে তুমি ফেসবুক করতে পারবে না। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। স্বামী বিবেকানন্দকে পড়ছো বলে হয়তো তুমি ফিল্ম দেখতে পারবে না, নট লাইক দ্যাট। এরকম ভেবো না। কিন্তু স্বামী বিবেকানন্দকে পড়লে তুমি একজন বেস্ট ইঞ্জিনিয়ার হতে পারবে। স্বামীজি বলেছিলেন এক জায়গায়, দেখ ছোটবেলায় ইনার একটা ইনফরমেশন ছিল যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। যেটা সত্য সেটা তোমাকে মেনে নিতেই হয়, যদি না মেনে নাও এটা তোমাকে দুঃখ দেবে কোনো একটা দিন। দেখো আমাদের তো এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমরা তাদের বলি যে দুটো জিনিস খেয়াল রাখবে যখন ফার্স্ট ওরা অ্যাডমিশনের ফার্স্ট ক্লাসটা আমরা আমাদের ইনস্টিটিউশনে বলি যে দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক আর একটা হচ্ছে অনেস্ট। এই দুটো যখন তার থাকে দেখবে তার পেছনে লক্ষ্মী দৌড়তে থাকে, ওই আয় টাকা নিয়ে যায় টাকা নিয়ে যায়। দেখবে দুটো জিনিস, একটা হচ্ছে অনেস্ট আর একটা হচ্ছে হার্ড ওয়ার্ক। প্রথমেই তুমি যে জায়গায় যাবে ওপরে এয়ার কন্ডিশন থাকবে, মাথার উপরে ফ্যান থাকবে, গাড়ি থাকবে, কিছু এক্সপেক্ট তোমার ভালো কষ্ট করতে হবে, ঘাম জমাতে হবে, দেখবে তুমি কত কিছু বড় হতে পারো। আমাদের একজন টিচার ছিল, আছে এখন। তো টিচার উনি আগে গ্যারেজে ভালো নিজে গ্যারেজে কাজ করতেন, ইচ্ছা করেই করতেন। উনি পলিটেকনিক করে প্রথমে গ্যারেজে বলছেন আমার গায়ে পুরো নবী পড়ে খুব একদম ঘেমে যেতেন কাজ করতে করতে, বলছে আমার কাজটা শিখতে হবে, ওই সাবজেক্টের ভিতরে আমার মাস্টার হতে হবে। তারপরে সে আমাদের এখন প্রফেসর হয়ে গেছে, সে এখন প্রফেসরই করছে। তাহলে প্রথমটা হার্ড লেবার, দ্বিতীয়টা হচ্ছে অনেস্টি। এই দুটো জিনিস যদি মানুষের জীবনে থাকে দেখবে হার্ড লেবার, অনেস্টি, জীবনে তোমাকে পিছনে ফেলে তাকাতে হবে। দেখবে এই দুটোর অভাব যারা চাকরি পাচ্ছে না দেখবে তাদের এই দুটো জিনিস ল্যাক আছে। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে না, সার্টিফিকেটটা নেবে, দেখবে বলবে যে সার্টিফিকেটটা সাইডে রাখো। এখন এরকম বলে সার্টিফিকেটটা কোনাতে রাখো, আসো কি শিখেছো দেখি, এটা করে দেখাও তো। সার্টিফিকেট তুমি ফার্স্ট ক্লাস গোল্ড মেডালিস্ট হলেও তার কোনো ভ্যালু নেই, আগে কাজ দেখো। আইটি সেক্টরে যাও, টিসিএস এ যাও, সব কিছু আগে পরীক্ষা দেবে, কি জানো আগে দেখো। টাটাতে যাও, ধানবাদে গিয়ে ইন্টারভিউ কি জানো দেখিয়ে যাও তো, গাড়িটা খুলে সেট করো তো। অটোমোবাইলে বলছে গাড়িটা খুলে সেট করে দাও, যদি পারো তোমার চাকরি। সার্টিফিকেট কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে সাবজেক্ট তোমরা শিখছো ওই নলেজ গেইন করতে হবে। এই যদি নলেজটা গেইন করতে পারো দেখবে তুমি সব জায়গাতেই সব জায়গায় তোমার পেছনে ছুটবে, তোমার পেছনে ছুটবে। আমাদের এক স্টুডেন্ট বলছিল যে মহারাজ দি জব ইজ রানিং বিহাইন্ড মি, এমন সব বড় হয়েছে, বলছে কোম্পানিগুলো তার পেছনে ছুটছে। দিল্লিতে যখন ছিলাম বলতো কয়েকজন স্টুডেন্ট আমাদের বলতো যে মহারাজ সি কোম্পানি ইজ রানিং বিহাইন্ড মি,
আমার পেছনে ছুটছে, কোম্পানিগুলো আসুন আসুন আসুন, এমন কাজ শিখেছে। বিশ্বাস করো, এমন কাজ শিখবে কোম্পানিগুলো তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। ওরাই দর বসবে যে এই আরেকটু গিয়ে দেখবে তোমাদের সব বিভিন্ন সময় বিভিন্ন রকম স্যালারি বলবে, আরো তোমরা তখন ডিম্যান্ড রাখতে হবে, কিন্তু কাজটা ভালো করে শিখতে হবে। যদি তুমি ওই সাবজেক্টের উপরে তুমি দখল নিতে পারো, কে ভাবে তোমাদের। এবং স্বামী বিবেকানন্দ ওইটাই বলেছেন। তার জন্য একটা ক্যারেক্টার স্বামী বিবেকানন্দ বললেন, ক্যারেক্টার চাই। বলতো তোমাদের ভিতরে কয়জন বলতো তোমরা সূর্যের মুখ দেখো, উঠে সান রাইজিং দেখো তোমরা কেউ প্রত্যেকদিন ঘুম থেকে উঠে? বলতো দেখবে অনেকেই হয়তো দেখো না, দেখো না তোমরা অনেকেই। কেন? তোমরা দেরি করে অনেক ঘুম থেকে উঠো। ম্যাক্সিমাম আমরা যেটা দেখি অনেক রাত অব্দি হোয়াটসঅ্যাপ করছো, যেটা দরকার নেই। অনেক রাত অব্দি ফেসবুক করছো, যেটা দরকার নেই। একটা ম্যাটার তোমাকে দাস করাবে, মানে এটা তুমি ওকে দাস করবে। কোনটা করবে? কেউ যদি তোমাকে কানে ধরে বলে এটা করো যায়, খুশি হবে না? বলবে না দাদা আমি যেটা বলবো তুই শুনবি। কে চায়? আমরা চাই না। আমরা দাস কিন্তু হতে চাই না, সার্ভেন্ট কেউ হতে চাই না। স্বামী বিবেকানন্দ বলছেন এক জায়গায় যে প্রকৃতিকে জয় করার জন্য মানুষের জন্ম, অনুসরণ করার জন্য না। মানুষ সকলের উপরে দাসত্ব ইয়ে করবে, অভিভাবক মানুষ, মানুষ প্রত্যেকের উপরে কমেন্ট করবে। আমরা উল্টো দেখো, একটা ছোট্ট মোবাইল আমাদের কেমন ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। দেখো আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, জানি আমরা ভবিষ্যৎ খারাপ হচ্ছে, তাও আমরা জানতে পারছি, তাই না? আমরা ওটাকে ইউজ করবো। ড্রাইভার যেমন, আমাদের ড্রাইভার এলো, ওখান থেকে উঠলো গাড়িটা নিয়ে সোজা চলে যাবে। গাড়ি যদি বলে যে চলো ওই দিকে, ওই 8 ফুটের দিকে যাবে, আমাদের ড্রাইভার শুনবে? চল এখানে আসবো, এখানে আসবো, কমেন্ট দেখো হবে, সোজা এখানে নিয়ে চলে যাবে। আমার ডেস্টিনেশন প্লেস, মনটাকে এরকম তোমাদের করতে হবে। তুমি যেটা চিন্তা করবে সেটাই হবে। কিন্তু বিশ্বাস করো, এখন যেটা তোমার অবস্থা, যে পড়াশোনা যা তোমার স্ট্যান্ডার্ড, আগের এটা তোমার ফল, এটা আগে যে করেছো তারই তুমি ফলশ্রুতি এইটা। এখন যেটা করবে সেটা নেক্সট তোমার ভবিষ্যতে আছে। এইটা মনে রাখবে, এটা জীবনে। কেন তোমাদের এই কথা কেন বলছি বারবার? দিস ইজ দ্য টাইম, টাইম ইজ টাইম, ওয়েট ফর নাও। এই সময় কিন্তু চলে যাবে। মোবাইল অনেক ভাবে, সময়টা কিন্তু ভাবে না। সময় চলে যাবে, কিন্তু এইসব জিনিস কিন্তু আর ফিরে আসবে না। সময়টা ফিরে আসবে না। এগুলো অনেক পাবে, অনেক পাবে। সেদিনকে গভর্নর হাউসে গিয়েছিলাম। যারা মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যারা বিটেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যারা লতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদেরকে প্রাইজ দেয় আমাদের একটা সংস্থা, গভর্নর হাউসে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যেসব সিট, তাদেরকে জিজ্ঞাসা করছিল একজন, আচ্ছা তুমি বলো তো, তুমি জানতে যে তুমি ফার্স্ট হবে? বলছে দেখুন, ফার্স্ট হবো কিনা এটা আমি জানতাম না, কিন্তু এইটা জানতাম আমি এত পার্সেন্টেজ পাবো। দেখো তো কতটা কনফিডেন্স, যে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম আমি পার্সেন্টেজটা পাবোই পাবো। দেখো তো কেন? স্বামী বিবেকানন্দ এই জন্য বললেন বিশ্বাস, 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 নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইয়া উন্নতি লাভের একমাত্র উপায়। বলছে বিশ্বাস, বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাসের পরে সেটা আছে কিনা পরে দেখতে হবে, আগে নিজের উপরে বিশ্বাস। ইয়েস আই ক্যান ডু ইট। কেন পারবো না? আমি পারবো এটা। দেখবে প্রথমে আমাদের মনে আছে সৌরভ গাঙ্গুলি, তোমরা জানো কিনা জানি না, যখন ক্যাপ্টেন ছিল একটাই খুব ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিল, ভালো ছক্কা মারতো কিন্তু মাঝে মাঝে অল্প রানে আউট হয়ে গেছে, অনেক দিন চলছে। যারা ওনার গাইড তাদের বলেছিল যে আগে যেসব তুমি ভালো খেলতে সেসব সিডি দেখো, আগে গ্লোরিটা দেখো, তুমি কি করতে পেরেছিলে গ্লোরিগুলো দেখো, দেখলে তুমি এখন ভালো খেলতে পারো। সৌরভ গাঙ্গুলি সেটাই দেখতো,
আগে এডিলেড, ওভাল, ইডেন গার্ডেন, বরবাটি স্টেডিয়াম, এইসব জায়গায় যেখানে ভালো খেলতো সেই সব জায়গায় সেই ভিডিওগুলো দেখতো, দেখে তারপরে তুমি জানলে সৌরভ গাঙ্গুলি 200 কত ফাস্ট করলো, 200 করলো, 200 করলো, তখনই আগের গ্লোরিটা বিচার করবে। দেখো ভাই, ক্লাস একদিনই না হবে না, একটা মনে রাখবে, একটা ক্লাস 5 থেকে 6 উঠতে একটা সার্টিফিকেটের জন্য 5 থেকে 6 উঠতে 1 ইয়ার্স লাগে। 1 ইয়ার্সের কি পরিশ্রম ভাবো তো, এতগুলো টিচার, এতগুলো তার, কতবার তার জ্বর হয়েছে, কতবার তার অসুখ হয়েছে, কতবার সে ট্রাভেলের মধ্যে পড়েছে, কত টিচার তার সাথে সহযোগিতা করেছে, মা সহযোগিতা করেছে, তারপরে সে 5 থেকে 6 এ উঠলো। ভেবে দেখো, একটা বছর লাগলো তার। সেই জন্য তোমরা মনে রাখবে যে যদি যখনই কিছু খারাপ কাজ করবে, যখনই বুঝতে পারছো এটা খারাপ, ভাববে আমার সামনে কিন্তু দুঃখ আছে, দুঃখটা আমার সামনে আমাকে ফেস করতে হবে, তাহলে তুমি করো, অসুবিধা কিছু নেই। আর যদি মনে করো যে আমি দুঃখ চাই না জীবনে, আমি এইসব খারাপ ফেস করতে চাই না, তবে এখন থেকে রাখো, জীবনটাকে পরিপূর্ণ করো, জীবনটাকে সাফল্যমণ্ডিত করো, এই জীবনটাকে নষ্ট করো না। নষ্ট করতে দেখো, এই বিল্ডিংটাকে তৈরি করতে কতক্ষণ লেগেছিল জানো, কত লেবার, কত কিছু, কিন্তু এই বিল্ডিংটা যদি কেউ ভাঙতে চায়, ভুলে দিয়ে একদিনে দিয়ে দেবে। তোমাদের জীবনটা খারাপ হতে 5 মিনিটে খারাপ হয়ে যাবে তোমরা, কিন্তু ভালো করতে কত কঠিন বলতো, কত চাপ লাগে বলতো, কত কষ্ট লাগে একটা জিনিস তৈরি করতে। এই আমাদের অমিত মহারাজ এইটা করছে, কতদিন থেকে ট্রাই করছে বলতো, যেটা হবে। আমাকে কতবার ফোন করছে, শুধু আমাকে না, ম্যাডামকে নিশ্চয়ই কতবার করেছে, কত যা করেছে, একটা ভালো কাজে কত কঠোর দেখো, তবে এই সাকসেস আসছে, তাই না? তা বসে বসে এর আগের ফলশ্রুতি এটা, ও যে এত পরিশ্রম করে যে তোমাদের ভালো চায়, যে তোমরা একটা পারফেক্ট ম্যান হয়ে দাঁড়াও। দেখো, সকলেই বাবা মার গর্ব হতে চায়, তোমরা কেউ চাও যে তোমরা এমন হও যে বাবা মার কাছে লজ্জা, এরকম হতে চাও? কত এক্সপেক্ট করে এখানে পাঠিয়েছে তোমাদের মা বাবা জানো? আমি একটা গল্প বলে শেষ করব। কিছুদিন আগে আমি কলেজে বসে আছি, তো একটি মহিলা, বয়স প্রায় 50-52, একটা গাড়ি নিয়ে ঢুকছে। গাড়িটার দাম ধরো ওই 60 লক্ষর ওপরেই হবে, কেন দিল্লিতে যখন থাকতাম তখন সেই সব গাড়িগুলো দেখতাম, এখানেও দেখি, কম দেখি। এত বড় গাড়িটা নিয়ে ঢুকছে, আমার একটু মনে হলো বাবা কে এলো, ডিএম ঢুকছে নাকি, আসে একটু লাগবে। তারপরে দেখলাম ওই গাড়ি থেকে একজন ভদ্রমহিলা নেমে গেলেন, এসে আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজ আর ইউ শুভাশিস মহারাজ? আমি বললাম ইয়েস আই এম শুভাশিস মহারাজ। তো বলছে যে, আমি বললাম হাউ ডু ইউ নো আই এম শুভাশিস মহারাজ? বলছে না, বিদ্যা মন্দিরে প্রিন্সিপাল হচ্ছে শাস্ত্র জ্ঞান আছে মহারাজ, আমার বলবেন আমার বন্ধু, একই সাথে আমাদের সব কিছু। তো বলে যে বন্ধু বললো, উনি বললেন যে আপনি এখানে বসে আছেন, তাই আপনার কাছে এসেছি। আমি বললাম কেন? এখানে নাকি আপনাদের 120টা ফিনান্সিয়াল ব্যাকওয়ার্ড ক্লাসেস এরকম ছেলেরা থাকে, যাদের অনেকের মা নেই, বাবা নেই, এরকম থাকে। হ্যাঁ থাকে। কি করবেন তাহলে আপনি? তো আমি বললো যে আমি কি করবো, আমি এদেরকে একটু বের করে খাওয়াবো, এরা যা খেতে চায় আজকে সব খাওয়াবে, আপনি যদি পারমিশন দেন। কেন এটা বলছেন? আমাদের মিশনে কিন্তু কেউ যদি, তোমরা যদি বলো যে বাচ্চাদের খাওয়া আমাদের অ্যালাউ করা হয় না, কেন খাওয়াচ্ছেন, কি কেন, পারপাসটা কি, সব জিজ্ঞেস করি। তাই বললাম কেন আপনি এটা খাওয়াতে চাইছেন? বলছেন দেখুন মহারাজ, আমার ছেলে আমেরিকাতে পিএইচডি করছে ফিজিক্সে। সকালবেলায় আমি ওকে ফোন করেছিলাম ওর বার্থডে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম তোর তো আজকে বার্থডে, সেই বার্থডে প্রত্যেকবার আমরা কত সেলিব্রেশন করি, কত
আমরা কত মানুষকে খাওয়াই, তোকে নিয়ে কত আনন্দ করি, কিন্তু তুই তো আমেরিকাতে রয়েছিস, তোর সেলিব্রেশন কিভাবে করবো? বার্থডে সেলিব্রেশনটা আমি কি করে করবো? তখন উনি বললেন, তখন ছেলে বলছে, মা, যারা বার্থডে বুঝেনি, জন্মদিন কখনো করেই, যারা ঠিক মতো খেতেই পারে না, এমন ছেলেদের তুমি খাওয়াও না। যদি খাওয়াতে পারো তাহলে বুঝবো আমার বার্থডে ঠিক ঠিক ভালো ভালো আছে। এই কথা শুনে আমার খুব আনন্দ হলো। আমি বললাম, দেখি আপনার ছেলের ফটোটা দেখাতে পারবেন? তো ওনার অ্যান্ড্রয়েড ফোনটা দেখলাম, ছেলেটাকে মানে একদম একদম দারুণ চেহারা, অ্যাক্টরের মতো দেখতে, মানে একদম দারুণ চেহারা, জিম করে তেমনি সুন্দর দেখতে খুব। আমি বললাম যে এই ছেলেটা হিস্ট্রি বলুন তো। বলে, মহারাজ জানেন, ও প্রত্যেকদিন ঘুম থেকে উঠে স্বামীজির কাছে 1 ঘন্টা মেডিটেশন করতো, ঠিক তার আগে ও যোগ ব্যায়াম করতো। করার পর আমরা যখন টেবিলে বসতাম, টেবিলে ব্রেকফাস্ট টেবিলে প্রথমেই এক পেজ কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দকে একটা পেজ পড়ে সে পড়তো প্রত্যেকদিন, ওইটা তার ডিউটি ছিল। আর ওর কাছে পাড়ার যত ছেলে মেয়েরা ফিজিক্স, কেমিস্ট্রি, আঁকা সব ওর কাছে আসতো। আর স্বামীজির ফটো, স্বামীজির তার আদর্শ ছিল। ও জীবনে কখনো হি নেভার স্ট্যান্ড সেকেন্ড ইন হিজ লাইফ, সবসময় ফার্স্ট। আমি কি করে ও স্বামীজিকে করতো, সবসময় স্বামীজিকে করতো, একটা তার তেজই আলাদা, বলে যে বিষয়ে গেছে সব ফার্স্ট। আমি বললাম যে বাহ, এরকম ছেলে এরকম পেয়েছেন আপনি, এরকম ছেলে আপনি লাভ করেছেন, বাহ, আপনি ধন্য আপনার জন্ম, ধন্য আপনার গর্ব। দেখি মহিলা হাও হাও করে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। আমি একটু ভয় পেয়ে গেলাম, আমি কাঁদছে কেন? তারপরে আমি ভাবলাম যে মানুষ দুবার কাঁদে, যখন সে দুঃখ পায়, মানুষ যখন চিন্তায় হয়, কি মানুষ যখন পড়ে যায়, তখন একটা কান্না আসে, সেটাকে বলে দুঃখের অশ্রু। আর একটা অশ্রু আছে, মানুষ যখন খুব আনন্দ পায়, মানুষ যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন তার চোখ দিয়ে জল পড়তে থাকে, সেটাকে বলে আনন্দ অশ্রু। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি, তোমরা সব এমন বড় হও, এমন চরিত্রবান হও, তোমাদের মা বাবার চোখ দিয়ে যেন আনন্দ অশ্রু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। আমার সকলের পক্ষ থেকে মহারাজকে প্রণাম। এবং যেটি বলেছিলাম এর আগে, তোমাদের মধ্যে থেকে যদি এই বিষয়ের নিরিখে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা নির্দ্বিধায় মহারাজকে প্রশ্ন করতে পারো। অনেকের অনেক কিছু প্রশ্ন উঠতে পারে, তোমরা হাত তোলো যদি কারো প্রশ্ন থেকে থাকে। প্রথম তোমরা প্রশ্ন করলে কিন্তু মহারাজ তোমাদের প্রশ্ন করতে পারে, আবার মহারাজ উত্তর দিতে পারেন। দেখো, তোমরা নিজেরা প্রশ্ন করবে না, কোশ্চেনের শেষেরটা মহারাজকে আমরা অনুরোধ জানাবো পরিচালনা করবার জন্য। এখানে ওয়ার্ডলেস নেই না, এইটা পড়টা করেছে, এসব এই পড়টা দিয়ে যাও তো, এই তুমি অর্গানাইজ করে একজন আসো। এটা শুধু তোমাদের বলে করছি, এইবার এটা নিয়ে তোমরা আমাকে বন্ধু ভাববে, নাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। মানে যখন তুমি একটা বেরিয়ার মাঝখানে রাখবে, না তুমি কিছু আমাকে আর্ট করতে পারবে, কিছু জিজ্ঞাসা করতে পারবে না, কিছু তুমি না কিছু উত্তর দিতে পারবে না। তো প্রথম যে কোশ্চেনটা আমি করবো, এমনি কিছুই না, কোশ্চেন কিছুই না, জাস্ট একটা ইন্ট্রোডাকশন। আচ্ছা, মাইকটা ঠিক আছে? আমি কিন্তু যার একটু মাথাটা নিচু করে বসে তাকে গিয়ে আগে ধরি, ওরা কিন্তু আমাকে দেখলেই বোঝে। তারপর থেকে সেকেন্ড টাইমে যখন যায়, তখন আর কেউ মাথা উঁচু করে, মানে উঁচু করেই বসে। আচ্ছা, ওই ছেলেটিকে ধরো তো, ওই যে হাসি খুঁজছে, হ্যাঁ, এই যে তোমাকে, ইয়েস, ইউ, হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে দাও, মাইকটা দাও, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ওকে, বলো তোমার নাম কি? তন্ময়। হ্যাঁ, তন্ময়। তন্ময়।
আচ্ছা, তুমি কি কোন ট্রেনের ছাত্র? হ্যাঁ, কোপা আচ্ছা। তুমি এর আগে কোন জায়গায় তুমি থাকো এমনি? তোমার রেসিডেন্স কোথায়? আন্দু আন্দু। আচ্ছা আচ্ছা। রামকৃষ্ণ মিশনে গেছো কখনো? মানে বেলুর মঠে গেছো? বাড়ি আচ্ছা। বেলুর মঠে কোন জিনিসটা তোমার বেশি ভালো লেগেছে? ওই যে আশ্রমের কেনাটাই সবাই মুখে কি ওই আশ্রমটার আশ্রম মানে মানে ওই বেলুড় মঠে? কেনাটায় এটা আছে মূর্তিটা আছে। আচ্ছা, ওটাকে বলে গর্ভবন্দী, বুঝেছো? ওর ভেতরটা। আচ্ছা, বাহ, তুমি দিয়ে চলেছি। আর কি ভালো লেগেছে বেলুড় মঠে? আর বেলুড় মঠে সাইড দিয়ে যে নদীটা বেয়েছে, ওই নদীটার নামটা কি? গঙ্গা জোরে হাততালি দাও একটা, অনেকে ভালো লাগে। আচ্ছা, গঙ্গা তো? আচ্ছা, বলো তো তুমি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু জানো? হালকা কিছু পড়েছো তুমি? মুখে একটু হ্যাঁ। কাছে নিয়ে বলো। হ্যাঁ আচ্ছা, মানে ছোট ছোট জিনিস তুমি জানো তো? আচ্ছা, বেশ। আচ্ছা, স্বামী বিবেকানন্দের কোন দিকটা তোমার খুব ভালো লাগে? সাহসিকতা হ্যাঁ, সাহসিকতাটা কি? সাহসিকতা আচ্ছা, কি সাহসিকতার একটা উনি করেছিলেন এমন একটা জানো কিছু? তার জীবনে পড়িয়েছিলেন সেই সাহসিকতাটা? ওই তো মানে যখন ছোটবেলায় মনের নাম ছিল তখন সেই আচ্ছা, সাহসিকতা তার জীবনে একটা অঙ্গ ছিল। জীবনে কখনো ভয় পায়নি, জানো তো? একবার আমি ছোটখাটো জীবনে বলছি, একবার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এই একটা একটা জায়গায় দেখার জন্য অনুমতিপত্র চেয়েছিল, ওই ডগ টগ এইসব ব্যাপারে, তা কোনো একটা বিশেষ জায়গায় দেখার জন্য। তা বললো এত ছোট বাচ্চা আবার অনুমতি চাইছে। ওকে স্বামী বিবেকানন্দকে প্রথমে বলেছিল হবে না। স্বামী বিবেকানন্দ এটাতে কিন্তু তখন লড়েন না, হার মানেনি। ওই পেছন দিক দিয়ে উঠে আবার উপরে ধরে গিয়ে আবার হাসি দেখে, তারপরে বারবার দুবার এরকম দেখলেন, দেখে উনি সাইন করে দিলেন। যখন যাওয়ার সময় কিন্তু ওইটা দিয়ে নামছেন না কেন, সরি একটু ভুলে গেল, যখন আর তুমি প্রথমবার গেলেন ঘাট তাকে আটকিয়ে দিলেন। ঘাট মানে এত ছোট বাচ্চা কি একটা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে দিয়ে গেল। কিন্তু পরের বার যখন তুমি ওপরে গিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করলেন, তুমি দেখে খুব খুশি হলেন, বলে বাহ, এইটুকুই বাচ্চা এত সুন্দর ইংরেজি বলছে, ইংরেজ আমল দিয়ে দিলেন। যাওয়ার সময় কিন্তু ওই নিচে দিয়ে তিনি নামলেন না, একেবারে সামনে দিয়ে, ঘাটের সামনে দিয়ে একদম বুক উঁচু করে যাচ্ছে। তখন ঘাট দেখে বলছে, আরে कैसे तुम बुझ गया, तुम जादू जानते हो। কি মিষ্টি হয় বলে, হার মানলেন না। আমরা কি করি, একটা কিছুতে সহজে হার মেনে যায় জীবনে। এটা হলো না, ব্যাস আমার দ্বারা হবে না, তুমি এইটা ভাবতে পারো। আচ্ছা বলো তো, এই যে এতক্ষণ আমরা সবাই বললাম, তোমার কেমন লাগলো? খুবই ভালো। আচ্ছা, কোন বিষয়টা তোমার খুব ভালো লাগলো? আপনি যেটা বললেন না তখন যে সব কিছু আমাদের হাতের মধ্যে। বাহ, এই তো একটা অন্তত বলেছে, দারুণ বলেছে, একটা হাততালি লাগে। সবই আমাদের হাতে রয়েছে, এটা ঠিক কথা। যদি আমরা এটা পজিটিভ, যেটা আমরা ইচ্ছা করবো সেটা করতে পারি, কেমন? বাহ, এবার নিয়ে এসো তুমি ছোট জন। হ্যাঁ হ্যাঁ, দেখি নাম কি? আমার নাম সুপ্রিয়া পল্লে। একদম ঠিকই কথা, এখন আমি কথা বলছি। সুপ্রিয়া পল্লে, বাড়ি কোথায় তোমার? কেশবপুর বালুরতলা। এখানে না? হ্যাঁ, এখানে না, ডোমজুড়ে। ও ডোমজুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডোমজুর, ভগবান তোমাদের ডোমজুরে। আচ্ছা, কেশবপুর। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট তোমার এখানে? আমার ড্রেস মেকিং। হ্যাঁ, ড্রেস মেকিং। আচ্ছা, বাহ। এখানে কেমন লাগছে পড়াশোনা করে? খুব ভালো লাগছে। আচ্ছা, পরিবেশ তো খুবই সুন্দর দেখছি, তোমার নিশ্চয়ই ভালো লাগছে। আচ্ছা, তুমি এর আগে কখনো ইউথ কনফারেন্স অ্যাটেন্ড করেছো? না, এবার প্রথম করলে, তাই না? কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। কেমন, এইটা যদি ভালোর মার্ক বলি, যে গুড, বেটার, বেস্ট, কোনটা তুমি বলবে? বেশ। জোরে দারুণ অ্যান্সার করছি। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? কেশবপুর হাই স্কুল। কেশবপুর হাই স্কুল আছে না? হ্যাঁ। আচ্ছা, তুমি এই যে স্বামী বিবেকানন্দকে তুমি যে এতক্ষণ বললাম, তুমি এই যে এখান থেকে কি জিনিস তুমি নিয়ে যাচ্ছ,
মানে কোন জিনিসটা তুমি, কোন একটা আদর্শ তুমি বাড়িতে নিয়ে যাবে এখান থেকে? মানে নিজের ভাগ্য নিজেকে মানে তৈরি করতে হবে। বাহ, শুধু কাঁদলে হবে না, কাদার আগের যাতে আমরা না কাঁদি তার আগের কাজটা আগে করতে হবে, তাই না? বাহ, খুব সুন্দর। আর কোনটা তোমার এই যে এতক্ষণ বললাম, কোন বিষয়টা তোমার খুব মনে ধরেছে এবং তুমি খুব ভালো লাগলো তোমার, কোনটা? স্বামী বললেন যে মানে বলো, মানে কোন বিষয়টা তোমার বেশ ভালো লেগেছে? যে নিজের সময় নষ্ট না করে মানে নিজের সময়টাকে বাঁচিয়ে সেটা পরবর্তীকালে মানে নিজের সাথে ভালো হয় তার জন্য সময় কাজে লাগে। কাজে লাগে। ভেরি গুড, ওয়ান্ডারফুল, জোরে হাততালি দাও, খুব ভালো হয়েছে। বাহ। দেখো তোমরা কিন্তু এইটা তুমি খেয়াল রাখবে যে ইউথ কনফারেন্স মানেই কিন্তু মানে যদি ভালো হতে চাও তাহলেই কিন্তু ইউথ কনফারেন্স করবে। আর যদি বড় যে মনে করো দরকার নেই, যেমন চলছে তেমনি, তাদের জন্য এখানে ইউথ কনফারেন্স নট নেসেসারি। তারা যেমন চলছে তেমনি, তুমি এই যেমন চলছে তার থেকে বেটার হতে চাও, তার জন্য কিন্তু ইউথ কনফারেন্স ইউথদের নিয়ে। ইউথরা সবসময় ভালো, কিন্তু ইউথদের ভেতরে সেই পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে দুইভাবে কাজে লাগানো যায়। দেখো একটা পাওয়ার, একটা ছুরি দুটো দিক আছে, তাই না? দেখবে একটা ছুরি দিয়ে যেমন মানুষের ক্ষতি করা যায়, ওই ছুরিটা দিয়ে কিন্তু মানুষ, আমাদের ডাক্তারবাবুরা আবার অপারেশন করে মানুষের প্রাণ বাঁচায়। একই ধারালো জিনিস, ওইটা যেমন পরের ক্ষতিকর, আবার ওইটাই মানুষের প্রাণ দেয়, তাই না? ইউথের কাছে দুটোই আছে, দুই শক্তিটা, কোন দিকে কাজে লাগাবে ইউথকেই সেটা সিলেক্ট করতে হবে, তোমাদের নিজেকেই সেটা সিলেক্ট করতে হবে। দেখবে যদি ঠাকুর সেই ক্ষমতা যেটা দিয়েছে, ভালো কাজ যদি করো দেখবে তত তুমি পাওয়ারফুল হবে। বলছেন যে পরে স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, পরের জন্য মানুষ যদি একটু কাজ করে তার ভেতরে সিংহ শক্তি জেগে যায়, তিনি সব করতে পারেন তার কি। তুমি যখন থেকে পরে নিজে খাবে, নিজের থেকে একটু কাউকে পড়তে দেবে, দেখবে সেটাতে আনন্দ একটা অনেক বেশি, অনেক বেশি সেই আনন্দ। দেখো তুমি খেয়াল দেখো, সুতরাং মনে রাখবে পরের জন্য ভাবাটাই কিন্তু একটা আনন্দ দেয়। যে পরের জন্য ভাবে ভগবান তার জন্য আগে ভাবে, মনে রাখবে যে পরের জন্য ভাবে ভগবান তার জন্য ভাবে। যদি ভগবান ভাবে তারা কার জন্য আর কি ভাববে, সে তো সাকসেস হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা সোজা চলে যাবে, ভেতর দিয়ে সোজা চলে যাবে, সোজা স্ট্রেট চলে যাবে, সোজা সোজা ট্রেনে, ফিটার ট্রেনে। আমার নাম সৌমেন প্রামাণিক। আচ্ছা কোন জায়গায় থাকো তুমি? আমি কানুবাড়ে থাকি। এই কানুবাড়, আচ্ছা আচ্ছা এইখানে। তোমাকে এই তোমাদের তো এইচএস করে এসছো নাকি? আচ্ছা এইচএস দিয়ে এসছো। আচ্ছা কোন স্কুলে পড়তে তুমি এখানে? কানুপাট আমাদের পাশের স্কুল, বাড়িতে স্কুল দিয়ে কানুপাট পরিমল ঘটনা। আচ্ছা তোমার সাবজেক্ট কি বললে জানো? ফিটার। বাহ, আচ্ছা তুমি এই সাবজেক্টটার উপরে কি করতে চাও? মানে ফিটারটা কমপ্লিট করছো পলিটেকনিক করে, তারপরে কি করবে ভেবেছো? হ্যাঁ ভেবেছি। হ্যাঁ কি করবে? তো ফিটার প্রথমে একটা ছোট কোম্পানিতে চেষ্টা করবো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ভেরি গুড। তারপরে পড়তে। আচ্ছা খুব ভালো, ভেরি গুড। আচ্ছা তুমি কি মনে করো যে এরকম ইউথ কনফারেন্স তোমাদের কলেজে মাঝে মাঝে হওয়া দরকার? হ্যাঁ খুবই দরকার। তোমরা একমত এটা? দেখেছেন তোমার স্টুডেন্ট কত সুন্দর, এরা যে ভালো জিনিসটা বুঝেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই যে তোমরা যে ভালো জিনিসটা বুঝছো যে এই জিনিসটা সত্যি হওয়ার দরকার, এটা কিন্তু অনেকে ঠিক ধরতে পারে না। এইটা কিন্তু ভালো জিনিস। দেখো লোককে সবাই তোমাকে বলবে চল একটু ঘুরে আসি, চল একটু ওইখানে যাই, চল একটু গিয়ে আসি। কেউ বলবে না চল তো একটু সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি, চল একটু দেখি স্বামীজির একটা কথা নিয়ে আলোচনা করি, কেউ বলবে না। দেখবে খুব কম বন্ধুই বলবে চল একটু সাবজেক্ট নিয়ে পড়ি, দেখবে তো। সুতরাং এইটাও একটা মনে রাখবে, একটা তোমাদের অ্যাসোসিয়েশন, এরকম একটা পরিবেশ তোমাকে দেওয়া হবে, একটা নতুন ভাবনায় তোমাকে ভাবিত করা হবে।
ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আচ্ছা, তুমি মনে করো যে এই ইউথ কনফারেন্স মাধ্যমে জীবন চেঞ্জ হতে পারে? তুমি কি মনে করো? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, এই যে ইউথ কনফারেন্স হলো, কোন বিষয়টা তোমার খুব ভালো লাগে? আমরা অনেকে বলি যে ভাগ্যে নেই, কিন্তু আমরা শিখলাম যে নিজের ভাগ্য আমরা নিজেই নির্ধারণ করতে পারি। একদম এক্স্যাক্টলি লাগে, খুব ভালো। একদম। এইটা একদম ঠিক, যেটা আমরা নিজেদের ভাগ্য নিজেই তৈরি করি, কিন্তু পরের মানে দোষ দিই। দেখবো যেই আমাদের রেজাল্ট খারাপ হলো, বলবো ওই ম্যাডামটা আমার সাথে একদিন এরকম করেছিল না, ওর জন্য নাম্বারটা কম দিয়েছে। কিন্তু ঘটনা না, ওই ঘটনাটা হয়তো ম্যাডামের মনেই নেই। তুমি ভালো রেজাল্ট করলো, একদিন বললো তো যে কোনো মানুষকে প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না, কিছুতেই দাঁড়ানো যায় না, সে একদিন বেরিয়েই যাবে, তার শক্তি কখনো আটকানো যায় না। কত সে যদি রিয়েল পাওয়ার থাকে, সে একদিন বেরোবেই। তো যাই হোক, বিধান রায় তার উদাহরণ। জানো তো, বিধান রায়ের জীবনীটা পড়বে, দেখবে প্রথমে বিধান রায় MBBS এ যখন পড়তেন উনি মেডিকেল কলেজে, তখন ওই ঘোড়ার ট্রামের সাথে তার প্রিন্সিপালের যে, জানো তো, যে অ্যাক্সিডেন্ট হয়, ট্রামের সাথে প্রিন্সিপাল ছিলেন হচ্ছে ঘোড়াতে বসেছিলেন, ঘোড়া গাড়িতে, তো ট্রামের সাথে লাগে, তো প্রিন্সিপাল বলেছিলেন যে এটা তো আদালতে যাবে, তুমি সাক্ষী দেবে আমার। তো আমাদের বিধান রায় বলেছিলেন যে সাক্ষী দেবো, কিন্তু সত্যি কথা বলবো। উনি সত্যি কথা বলেছিলেন। উনি কিন্তু, ওনাকে MBBS পাস করানো হয়েছিল না, তো ওনাকে একজন টিচার বলেছিলেন তুই একটা স্টেপ ডাউন কর, LMF বলে একটা আছে, তো সেই নিচু থেকে সেই বলে উনি বলেছিলেন সেটা দিলেও তো উনি সেই কোশ্চেন ধরবেন। কিন্তু 1 বছর পর যখন ওই একটু MBBS এর নিচের স্টেপে গিয়ে পরীক্ষা দিলেন, ওকে তারপরে পাস করানো হলো। তারপর তুমি কত পড়াশুনো করলেন, লন্ডনে গেলেন, FRCS করলেন, বিধান রায় হিসাবে সারা জগৎ ছেড়ে গেলেন। সারা আজকে বিধান রায়ের নাম শুনলে পৃথিবীর, আমাদের ওয়েস্টবেঙ্গলের মানুষ কেন, বিধান রায়ের নাম শুনলে আমাদের পৃথিবীর মানুষ মাথা মতো করে, এমন বড় হয়েছে। ওনার প্রতিভাকে আটকাতে গিয়েছিল, সাময়িক একটু হতে পারে, কিন্তু একদিন সে বেরিয়ে আসবে, তাই না? এটা তোমরা জেনে নিও, বিধান রায়ের জীবনীটা একটু পড়ো তোমরা। তো খুব ভালো লাগলো তোমাদের। হ্যাঁ হ্যাঁ, শেষ। হ্যাঁ, আরেকটা স্কুলে যেতে হবে, তা তুমি দাঁড়িয়ে থাকো, লাস্ট একটা গান দিয়ে শেষ করবো। আচ্ছা, একটা গান, অনেক কটা গানই পড়ায়, কিন্তু আজকে সময়ের অভাবে একটা গান পড়াতে চাই। আচ্ছা বলো তো, তুমি আমাদের সাথে তোমরা আমাকে কোঅপারেট করবে কিনা? যদি কোঅপারেট করো তাহলে জোরে বলো হ্যাঁ। শুধু শুনে থাকবে, ভেরি গুড। দেখো, আমি খুব 2 লাইনের গানটা করবো, কিন্তু এই গানটা খুব ইম্পর্টেন্ট। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এই গানটা পড়ে। আরও একটা গান পড়ে, তার মধ্যে আসবে। বলো, তুমি মাইক নিয়ে বই করে থাকো, বলো, আর তোমরা এমনি করো। আমি 1 লাইন করবো, তোমরা 1 লাইন করবো, কেমন? স্বামীজির বাণী মোরা ভুলবো না, মোরা ভুলবো না। মাইক দিয়ে তুই করিস না, তাহলে আবার কেটে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু সুরটা ঠিক রাখবে, কেমন? স্বামীজির বাণী মোরা ভুলবো না। তো আসতে কেন? আমাদের স্টুডেন্টরা এত জোরে জোরে করবেন, একদিন যেও আমার সাথে, যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেতে আমি যেতে যার দরকার নেই, ভালোই হয়েছে। বলো, স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, 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 স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলবো না, ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলবো না, স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির বাণী মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। জোরে হাততালি দাও।
আরেকটি স্কুলে আমাদের এরপরে আরেকটি আছে। তো সেই জন্য এই অনুষ্ঠান তোমরা তো কলেজে যতদিন অন্তত আছো 2 বছর করে হয়তো থাকে, এই অনুষ্ঠান আরেকবার হবে তো? তোমরা চাও তো? তোমরা যোগাযোগ রাখতে পারো মহারাজের সঙ্গে, অবশ্যই যোগাযোগ রেখো, আমার সঙ্গে যোগাযোগ রেখো। তোমাদের কলেজের ছেলেরা, কিছু ছেলেরা কাজ করছে আমার সাথে অলরেডি, তোমরাও আশা করবো যাতে আমার সাথে যোগাযোগ রেখে কাজ করো। মহারাজ যেটা বললেন শেষ কথা, মানুষের জন্য কাজ করো। স্বামীজি বলছেন মানুষের জন্য যার প্রাণ কাঁদে না সে কি আবার মানুষ? তো মানুষের জন্য কাজ করতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং তোমরা যদি আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করো আমাদের ভালো লাগবে। তার পাশাপাশি নিজের নিজের কাজ আগে সামলে তারপরে করো। অবশ্যই বেলুড় মঠে যেও, মহারাজ বেলুড় মঠে জনশিক্ষা মন্দিরে থাকেন, জনশিক্ষা মন্দিরে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো। সেখানে কিরকম ভাবে জনশিক্ষার কিছু ছাত্ররাও রয়েছে তোমাদের কলেজে, সেখানে গিয়ে মহারাজের সঙ্গে কথা বলো, মহারাজের সঙ্গে সময় কাটিও। আরো যদি কিছু প্রশ্ন থেকে থাকে মহারাজকে গিয়ে সেখানে প্রশ্ন করো, মহারাজ তোমাদের সময় দেবেন। আজকে এই বলে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার পরবর্তীকালে নিশ্চয়ই ঠাকুর চাইলে দেখা হবে।